সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব, দেশে ফিরতে হবে সবাইকে, কর্মীদের মাঠে নামার প্রস্তুতির নির্দেশ হাসিনার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে এবার দেশে ফিরতে হবে, দলের নেতাদের ইঙ্গিতপূর্ণ বার্তা। তারেককে নিয়ে কি বললেন হাসিনা? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, আইনশৃঙ্খলা নিয়ে চাপ বাড়াচ্ছে সংখ্যালঘুরা, তারেক দিলেন মাস্টার স্ট্রোক, হিন্দুরা ভয়মুক্ত হবেন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে শেখ হাসিনার দূরদর্শী সিদ্ধান্তে রূপপুর আজ দেশের শক্তি নিরাপত্তার প্রতীক। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, আইসিটিতে সেনা কর্মকর্তাদের মামলায় ফাঁসানো হচ্ছে, বাংলাদেশের ভয়ঙ্কর তথ্য ফাঁস। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে শেখ হাসিনার যুগান্তকারী পদক্ষেপ, শ্রীকায়েল গ্যাস ক্ষেত্রে সুফল পাচ্ছে বাংলাদেশ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, জ্বালানি সংকটে ভরসা রূপপুর, শেখ হাসিনার মেগা প্রজেক্টেই স্বস্তিতে দেশ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, প্রথমের মতো নৃত্যরত শেরজিল ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে জেলা পরিষদে দলীয় প্রশাসক নিয়োগ গণতন্ত্রের পরিপন্থী, মিয়া গোলাম পরোয়ার। বিস্তারিত থাকতে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, হরমুজ প্রণালীতে ইরানের দাপটে অসহায় ট্রাম্প। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। বাংলাদেশের নির্বাচন পরবর্তী পরিস্থিতি এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মঙ্গলবার সকালে দলের ওয়ার্কিং কমিটির বৈঠক করেন শেখ হাসিনা। ভার্চুয়ালি তিনি বৈঠকে যোগ দেন। আওয়ামী লীগের এক প্রেসিডিয়াম সদস্যের বাড়িতে মিলিত হয়েছিলেন ওয়ার্কিং কমিটির সদস্যরা। মঙ্গলবারের বৈঠকে শেখ হাসিনা এই প্রথম নেতাদের বলেছেন, মানসিক এবং অন্যান্য প্রস্তুতি নিন, এবার সবাইকে দেশে ফিরতে হবে, নামতে হবে দেশের ময়দানে। হাসিনার সভাপতিতে অনুষ্ঠিত ওই সভায় ওয়ার্কিং কমিটির সকল সদস্য ভাষণ দেন। বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা সভায় উপস্থিত ছিলেন, যারা ওয়ার্কিং কমিটির সদস্য না হলেও ভাষণ দিয়েছেন। বৈঠকে নেতারা দেশের পরিস্থিতি নেত্রীর সামনে তুলে ধরেন। যে নেতা যে এলাকার দায়িত্বে আছেন তিনি সেখানকার পরিস্থিতি নেত্রীকে জানান। নেতারা বলেন, যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তা একটি প্রহসন মাত্র। এই সময় হাসিনা দেশি বিদেশি পর্যবেক্ষকদের ভূমিকা নিয়ে কটাক্ষ করেন। তিনি বলেন, বেশ কয়েকজন পর্যবেক্ষক বাংলাদেশে দাঁড়িয়ে বলে এসেছেন, খুব ভাল নির্বাচন হয়েছে। তারাই আবার নিজের দেশে ফিরে রিপোর্ট দিয়েছেন, 12 ফেব্রুয়ারি বাংলাদেশে নির্বাচনের নামে এক সাজানো নাটক মঞ্চস্থ হয়েছে। হাসিনা বলেন, এমন দুমুখ লোকেদের ভরসায় আমাদের বসে থাকলেও চলবে না। আমরা কেন এই নির্বাচনকে প্রহসন বলছি তার উপযুক্ত ব্যাখ্যা মানুষের কাছে হাজির করতে হবে। দলের নেতাদের হাসিনা বলেন, নির্বাচনী ফলাফলের চুলচেরা বিশ্লেষণ করুন। আওয়ামী লীগ নেত্রীর দাবি, তিনি ভোট বয়কটের যে আহ্বান জানিয়েছিলেন, বাংলাদেশের মানুষ তাতে তুমুল সাড়া দিয়েছেন। প্রসঙ্গত, আওয়ামী লীগ নির্বাচনের দিন থেকেই ভোটের হার নিয়ে প্রশ্ন তুলে আসছে। তারা বলেছে, কোনোভাবেই 60% ভোটের হিসাব মেলানো কঠিন। হাসিনার আমলে 2018 সালের নির্বাচনে দিনের ভোট রাতে হয়েছিল বলে অভিযোগ আছে। এর আগে দলের এক সভায় সেই অভিযোগের প্রসঙ্গ তুলে আওয়ামী লীগ নেত্রী বলেন, এবার তো 12 ফেব্রুয়ারির ভোট 11 ফেব্রুয়ারি সন্ধে থেকে ব্যালট বাক্স বোঝাই করা হয়েছে। আলোচনায় কয়েকজন নেতা আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা বলবৎ থাকার প্রসঙ্গ উত্থাপন করেন। হাসিনা বলেন, ওই নিষেধাজ্ঞা দুটি কারণে অবৈধ। 1, আওয়ামী লীগ এমন কোনো অপরাধ করেনি যে কারণে সন্ত্রাস দমন আইনে তাদের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা জারি করা যায়। 2, মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার ছিল অবৈধ সরকার, সেই সরকারের নির্দেশ কখনোই বৈধ হতে পারে না। এরপরই শেখ হাসিনা বিএনপি সরকারের নাম না করে বলেন, আমরা আশা করব বর্তমান সরকার এই অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে। যদি না করে তখন আমরা আমাদের মতো করে সিদ্ধান্ত করব, কর্মসূচি ঘোষণা করব। মঙ্গলবারের বৈঠকে হাসিনা যেভাবে নেতাদের দেশে ফিরতে মানসিক ও অন্যান্য প্রস্তুতি নিতে বলেছেন, তাতে কোনো কোনো নেতার ধারণা নেত্রী নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে কোনো ইতিবাচক বার্তা পেয়ে থাকতে পারেন। এদিনের বৈঠকে তার কণ্ঠে পরিচিত আত্মবিশ্বাসী ধরা পড়েছে। মঙ্গলবারের বৈঠকের ভাষণে তিনি জোর গলায় দাবি করেছেন, আন্তর্জাতিক মহল বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অনুমোদন করবে না। বাংলাদেশের নির্বাচন পরবর্তী পরিস্থিতি এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে দলীয় ওয়ার্কিং কমিটির বৈঠকে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন শেখ হাসিনা। দিল্লি থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে তিনি নেতাদের দেশে ফেরার প্রস্তুতি নিতে এবং রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার আহ্বান জানান।
একই সঙ্গে নির্বাচনের বৈধতা, আন্তর্জাতিক প্রতিক্রিয়া এবং দলের ওপর জারি থাকা নিষেধাজ্ঞা নিয়েও স্পষ্ট অবস্থান তুলে ধরেন তিনি, যার জেরে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। বাংলাদেশের নির্বাচন পরবর্তী পরিস্থিতি ও দলের ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মঙ্গলবার সকালে ওয়ার্কিং কমিটির বৈঠক করেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। দিল্লি থেকে ভার্চুয়াল মাধ্যমে বৈঠকে যোগ দেন তিনি। ঢাকায় আওয়ামী লীগের এক প্রেসিডিয়াম সদস্যের বাড়িতে সমবেত হন ওয়ার্কিং কমিটির সদস্যরা। সভায় শেখ হাসিনার নেতাদের উদ্দেশ্যে বলেন, মানসিক ও অন্যান্য প্রস্তুতি নিন, এবার সবাইকে দেশে ফিরতে হবে এবং মাঠে নামতে হবে। তার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ওয়ার্কিং কমিটির সদস্যরা বক্তব্য রাখেন। এছাড়াও কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা, যারা কমিটির সদস্য নন, তারাও আলোচনায় অংশ নেন। বৈঠকে বিভিন্ন এলাকার দায়িত্বপ্রাপ্ত নেতারা সংশ্লিষ্ট অঞ্চলের পরিস্থিতি তুলে ধরেন। একাধিক নেতা দাবি করেন, সদ্য সমাপ্ত নির্বাচন ছিল প্রহসন। এ প্রসঙ্গে শেখ হাসিনা দেশি বিদেশি পর্যবেক্ষকদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তার অভিযোগ, কয়েকজন পর্যবেক্ষক বাংলাদেশে অবস্থানকালে নির্বাচনকে ভালো বলেছেন, অথচ নিজ দেশে ফিরে ভিন্ন রিপোর্ট দিয়েছেন। তার বক্তব্য, এ ধরনের দ্বিমুখী অবস্থানের উপর নির্ভর না করে নির্বাচনকে কেন প্রহসন বলা হচ্ছে তার সুস্পষ্ট ব্যাখ্যা জনগণের সামনে তুলে ধরতে হবে। তিনি নির্বাচনী ফলাফলের বিশদ বিশ্লেষণের নির্দেশও দেন। হাসিনার দাবি, ভোট বয়কটের আহ্বানে দেশের মানুষ সাড়া দিয়েছে। এরপর শেখ হাসিনা বিএনপি সরকারের নাম না করে বলেন, বর্তমান সরকার যেন আওয়ামী লীগের উপর জারি থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে। তার দাবি, এই নিষেধাজ্ঞা অবৈধ এবং ভিত্তিহীন। তিনি স্পষ্ট করেন, যদি নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা হয় তবে আওয়ামী লীগ নিজেদের মতো সিদ্ধান্ত নেবে এবং কর্মসূচি ঘোষণা করবে। বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা ও দীর্ঘমেয়াদী বিদ্যুৎ সরবরাহে ঐতিহাসিক মাইলফলক হয়ে উঠতে যাচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। দেশের প্রথম এই পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প শুধু বিদ্যুৎ খাতেই নয়, প্রযুক্তি উন্নয়ন, শিল্পায়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। প্রকল্পের দীর্ঘযাত্রা। ধারণাটি প্রথম আসে ১৯৬০-এর দশকে। বিভিন্ন সময় পরিকল্পনা হলেও বাস্তবায়ন হয়নি। ১৯৯৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকল্পটি পুনরুজ্জীবিত করেন। ২০০৯ সালে ক্ষমতায় এসে তিনি এটিকে জাতীয় অগ্রাধিকার প্রকল্প হিসেবে এগিয়ে নেন। ২০১৩ সালের ২ অক্টোবর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। রাশিয়ার রোসাটমের সঙ্গে প্রায় ১২.৬৫ বিলিয়ন ডলারের চুক্তি হয়। প্রকল্পে দুটি VVER ১২০০ রিয়্যাক্টর স্থাপন করা হচ্ছে, প্রতিটির ক্ষমতা ১২০০ মেগাওয়াট। আন্তর্জাতিক নিরাপত্তা ও তদারকি। প্রকল্পটি আন্তর্জাতিক নিরাপত্তা মান অনুসরণ করে চলছে। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি IAEA এর তদারকিতে পরিচালিত হচ্ছে। সরকার জানিয়েছে, পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করতে কঠোরভাবে আন্তর্জাতিক মান মেনে চলা হচ্ছে। বর্তমান অগ্রগতি মার্চ ২০২৬ পর্যন্ত। প্রথম ইউনিটের নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। রিয়্যাক্টর বিল্ডিংয়ের ভৌত কাজ 98% সম্পন্ন। জ্বালানি লোডিং, ফুয়েল লোডিং এপ্রিলের ৭ তারিখ থেকে শুরু হবে। পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন জুন-জুলাইয়ের মধ্যে শুরু হওয়ার সম্ভাবনা। ধাপে ধাপে উৎপাদন বাড়িয়ে ডিসেম্বর নাগাদ পূর্ণ ১২০০ মেগাওয়াট জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার লক্ষ্য। দ্বিতীয় ইউনিট ২০২৭ সালের মধ্যে চালু হতে পারে। দুটি ইউনিট পুরোপুরি চালু হলে মোট ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে, যা দেশের বিদ্যুৎ সরবরাহে বড় অবদান রাখবে। উন্নয়নের নতুন দিগন্ত। এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ পারমাণবিক শক্তিযুগে প্রবেশ করছে। শিল্পায়ন, কর্মসংস্থান ও প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধিতে এটি গুরুত্বপূর্ণ। জ্বালানি বাজারের অস্থিরতা ও জীবাশ্ম জ্বালানির দামের ওঠানামার মধ্যে এটি স্থিতিশীল, দীর্ঘমেয়াদী বিদ্যুৎ উৎস হিসেবে কাজ করবে। ভবিষ্যতে আরও ইউনিট যুক্ত করার পরিকল্পনা আলোচনায় রয়েছে। বিতর্ক ও অভিযোগ। প্রকল্প ঘিরে আর্থিক অনিয়ম বা ঘুষের অভিযোগ উঠেছে, তবে রাশিয়ার রাষ্ট্রদূত ও রোসাটম এগুলো ভিত্তিহীন বলে উল্লেখ করেছে। সরকার জানিয়েছে, IAEA এর তদারকিতে থাকায় স্বচ্ছতা বজায় রয়েছে। প্রকল্পের ব্যয়ও সংশোধিত হয়েছে, যা ঋণ থেকে মেটানো হবে। প্রকল্পের রাজনৈতিক প্রেক্ষাপট ও সমর্থকদের দৃষ্টিভঙ্গি। বাংলাদেশের উন্নয়ন ও অবকাঠামো প্রকল্পগুলোর প্রসঙ্গে অনেক বিশ্লেষক ও সমর্থক মনে করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়েই দেশের বড় বড় মেগা প্রকল্প বাস্তবায়নের গতি পেয়েছিল। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পদ্মা সেতু, মেট্রো রেল সহ বিভিন্ন প্রকল্পকে তারা তার উন্নয়ন নীতির অংশ হিসেবে দেখেন। সমর্থকদের একটি অংশের দাবি, রাজনৈতিক পরিবর্তনের পেছনে পরিকল্পিত প্রচারণা ও বিভ্রান্তিকর তথ্যও ভূমিকা রেখেছে। তাদের মতে, দেশের উন্নয়ন ধারণা রাখতে স্থিতিশীল নেতৃত্ব প্রয়োজন এবং অনেক মানুষ এখনও শেখ হাসিনার নেতৃত্বে আস্থা রাখতে চান। দীর্ঘ বিরতির পর আবার সংবাদের শিরোনামে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ICT। এটি তৈরি হয়েছিল হাসিনার আমলে। তার একটা উদ্দেশ্য ছিল যুদ্ধাপরাধী, মানবতা বিরোধী অপরাধে লিপ্তদের বিচারের উদ্দেশ্য।
পূর্বতন তদারকি সরকার এই ট্রাইব্যুনালকে আওয়ামী লীগার এবং হাসিনা আমলের সেনাকর্তাদের কাঠগড়ায় তোলে। আইসিটিতে কেন সেনা কর্মকর্তাদের বিচার হচ্ছে, এই প্রশ্ন ফের উঠতে শুরু করেছে। তর্কের খাতিরে যদি ধরে নেওয়া যায় সেনা কর্মকর্তাদের কেউ কেউ কোনো অপরাধে জড়িত, তাদের বিচারের জন্য তো বাহিনীর নিজস্ব আদালত রয়েছে, সেখানে তাদের বিচার হওয়ার কথা। ওইসব সেনা কর্মকর্তাকে সত্যিই কোনো না কোনো অপরাধের সঙ্গে জড়িত থাকলে সেই অপরাধের প্রমাণ আছে তো। হাসিনা সরকার আইন করে এই ট্রাইব্যুনাল গঠন করেন, কিন্তু ২০২৪ সালে ক্ষমতায় পালাবদলের পর দেখা গেলে বাহিনীর কয়েকজন কর্মরত এবং প্রাক্তন সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে উদ্ভুতুরে মামলা দায়ের করা হয়। এক একটি মামলায় শত শত আসামি। শেখ হাসিনার বিরুদ্ধে তদারকি সরকার মামলা দায়ের করেন। ১-৮টা নয়, ৬৫০র বেশি মামলা দায়ের করা হয়েছে। যেসব সেনাকর্তাদের বিরুদ্ধে আইসিটিতে মামলা করা হলো, যে অপরাধের কথা বলে মামলা করা হয়েছে, তারা কি সত্যি সেই অপরাধ করেছে? কিভাবে এইসব সেনাকর্তাদের বাছাই করা হলো? সেনা আইন থাকার পরেও ট্রাইব্যুনালের আইনকে ঘষামাজা করা হয়েছে। ফলে সেনা আইনের সঙ্গে ঘষামাজা করে তৈরি করা আইনের সংঘাত অনিবার্য হয়ে পড়েছে। আর সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে। এইসব করা হয়েছে অবৈধ ইউনূস সরকারের নির্দেশে। তিনি এর জন্য অধ্যাদেশ জারি করেছিলেন। কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছে, যদিও নিউজ বর্তমান সেই অডিও সত্যতা যাচাই করেনি। অডিওতে আইসিটির এক আইনজীবীর বিরুদ্ধে কোটা টাকা ঘুষ চাওয়ার অভিযোগ উঠেছে। তিনি এই ঘুষ চেয়েছিলেন আওয়ামী লীগের এক সদস্যের জামিনে মুক্তির বিনিময়ে। অভিযুক্ত সরকার পক্ষের আইনজীবী। বাংলাদেশের প্রথম সারির দৈনিক প্রথম আলো পেয়েছে অভিযুক্ত আইনজীবীর সঙ্গে আওয়ামী লীগের পরিবারের এক সদস্যের ফোন কথোপকথনের অডিও। অভিযুক্ত আইনজীবীর নাম সাইমুম রেজা তালুকদার। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে আওয়ামী লীগের প্রাক্তন সদস্য ফজলে করিম চৌধুরীর জামিনের ব্যবস্থা করতে তিনি তার পরিবারের কাছে ১ কোটি টাকা ঘুষ চেয়েছিলেন। হাসিনা যে উদ্দেশ্য নিয়ে এই আইসিটি গঠন করেন, ইউনূস আমলে সেই আইসিটির চরিত্রগত বদল ঘটে। এটা হয়ে উঠেছে রোজগারের একটি রাস্তা, পাশাপাশি এটা হয়ে উঠেছিল রাজনৈতিক প্রতিহিংসার বাস্তবায়ন করা, শেখ হাসিনাকে রাজনীতি থেকে নিকেশ করার কৌশল। সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু জুলাই আন্দোলন। কিন্তু পরিকল্পনা মাফিক কাজ না হওয়ায় ইউনূস সরকার হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগ তুলে আইসিটিতে মামলা দায়ের করে। ইউনূস সরকারের আমলে আইসিটি হয়ে উঠছিল টাকা রোজগারের একটি চ্যানেল। লক্ষ্য করলে দেখা যাবে যে সব সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে তাদের অধিকাংশ হাসিনার আমলে, আর এইসব মামলা করা হয় অর্থের বিনিময়ে। একটি গণমাধ্যমের এক সাংবাদিকের দাবি, এই অর্থ লেনদেনের প্রমাণ তার কাছে রয়েছে। কোনো এক ব্যক্তি তাজুল ইসলামকে কয়েক লক্ষ টাকা দিয়েছিলেন। সেনাবাহিনীর কয়েকজন প্রাক্তন এবং কর্মরতদের বিরুদ্ধে মামলা দায়েরের কারণ বিশ্লেষণ করলে দেখা যাবে বাহিনীর মনোবল এবং মেরুদণ্ড ভাঙতেই আইসিটিতে মামলা দায়ের করা হয়েছে। লক্ষ্য করলে দেখা যাবে বাহিনীর সেই সব কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে যারা পুরোপুরি পেশাদার। বাহিনীতে থাকাকালীন তারা পেয়েছেন অজস্র পুরস্কার। অভিযোগ উঠছে এটা একটি ষড়যন্ত্র, যে ষড়যন্ত্রে সামিল বাংলাদেশের প্রথম সারির 2টি গণমাধ্যম। দেশের জ্বালানি সংকট নিরসনে বিগত আওয়ামী লীগ সরকারের নেওয়া দূরদর্শী পদক্ষেপের সুফল পেতে শুরু করেছে বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় কুমিল্লার মুরাদনগরের শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ থেকে আনুষ্ঠানিকভাবে গ্যাস উত্তোলন শুরু হয়েছে। আজ শনিবার ১৪ মার্চ সকালে মখলিসপুরে এই নতুন কূপটির উদ্বোধন করা হয়। উল্লেখ্য, ২০০৪ সালে তৎকালীন সরকারের শাসনামলে প্রথম শ্রীকাইলে গ্যাস ক্ষেত্র আবিষ্কারের ঘোষণা দেওয়া হয়েছিল, কিন্তু তৎকালীন সরকারের ত্রুটিপূর্ণ খনন কাজের কারণে সে সময় কোনো গ্যাস পাওয়া যায়নি এবং প্রকল্পটি ভেস্তে যায়। ওই আমলে জ্বালানি খাত মানেই ছিল খাম্বা দুর্নীতি আর নাইকো কেলেঙ্কারি। সেই সময় শ্রীকাইলের মতো গ্যাস ক্ষেত্রগুলো নিয়ে ছিনিমিনি খেলা হয়েছিল। তৎকালীন সিন্ডিকেট দেশীয় গ্যাস উত্তোলনের চেয়ে বিদেশ থেকে গ্যাস আমদানির কমিশন বাণিজ্যে বেশি আগ্রহী ছিল। কিন্তু শেখ হাসিনা সরকার দেশীয় গ্যাস অনুসন্ধানে জোর দেওয়ায় আজ জ্বালানি সংকটের মুহূর্তেও বাংলাদেশ কিছুটা স্বস্তিতে রয়েছে। শেখ হাসিনা ক্ষমতায় আসার পর নতুন উদ্যমে কাজ শুরু হয় এবং ২০২০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ২৫তম গ্যাস ক্ষেত্র হিসাবে শ্রীকাইল উদ্বোধন করেন। তৎকালীন সেই সাহসী ও যুগকান্তকারী পদক্ষেপের ফলেই আজ ৫ নম্বর কূপ থেকে গ্যাস উত্তোলন সম্ভব হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, এই ৫ নম্বর কূপটি থেকে পরীক্ষামূলকভাবে প্রতিদিন ৮ MMCFD মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে। এর ফলে শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের মোট ৫টি কূপ থেকে দৈনিক ১৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা সম্ভব হবে, যা দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জ্বালানি বিশেষজ্ঞরা মনে করছেন, ২০০৪ সালের কারিগরি ব্যর্থতা কাটিয়ে শেখ হাসিনা যেভাবে দেশীয় সম্পদ আহরণে জোর দিয়েছিলেন, তার সুফল এখন জাতীয় অর্থনীতিতে প্রতিফলিত হচ্ছে। আমদানি নির্ভর জ্বালানি নীতি থেকে বেরিয়ে এসে দেশীয় গ্যাস উত্তোলন বৃদ্ধি পাওয়া বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার জন্য একটি বড় মাইলফলক।
মধ্যপ্রাচ্যে ইরান, আমেরিকা, ইসরায়েল উত্তেজনা যখন বিশ্ব অর্থনীতিকে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে, তখন বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার আশার আলো হয়ে দাঁড়িয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। বিশেষ করে লোহিত সাগর এবং পারস্য উপসাগরে অস্থিরতার কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও এলএনজি সরবরাহ বাধাগ্রস্ত হওয়ায় রূপপুর প্রকল্প এখন দেশের অর্থনীতির ফুসফুস হিসেবে বিবেচিত হচ্ছে। সম্প্রতি অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, লতি বছরের শেষ নাগাদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট থেকে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে। বর্তমানে বিশ্বজুড়ে জ্বালানি সংকটের কারণে অনেক উন্নত দেশ হিমশিম খেলেও বাংলাদেশ এই প্রকল্পের কারণে দীর্ঘমেয়াদী স্বস্তির পথ দেখছে। জ্বালানি বিশেষজ্ঞদের মতে, ইরান আমেরিকা যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে আমদানি নির্ভর জ্বালানি দিয়ে বিদ্যুৎ উৎপাদন অসম্ভব হয়ে পড়বে। সেক্ষেত্রে রূপপুর থেকে পাওয়া সাশ্রয়ী ও স্থিতিশীল বিদ্যুৎ দেশের শিল্প কারখানা ও সাধারণ মানুষের জীবনযাত্রা সচল রাখবে। এই সফলতার কৃতিত্ব ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী পরিকল্পনার দিকেই নির্দেশ করছে, যা এখন তার কট্টর সমালোচকদেরও ভাবিয়ে তুলছে। জুলাই দাঙ্গার পরপরই শেখ হাসিনার রূপপুর প্রকল্প নিয়ে প্রোপাগান্ডা শুরু হয়। ওই সময় প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকে $500 কোটি, প্রায় ৫৯,০০০ কোটি টাকা আত্মসাৎ করেছেন শেখ হাসিনা। পরে রাশিয়ার আর্থিক সহায়তায় পরিচালিত রূপপুর পারমাণু বিদ্যুৎ প্রকল্প RNPP-তে দুর্নীতি বিষয়ে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য প্রচার বন্ধে প্রকল্পের ব্যয় সংক্রান্ত এক বিবৃতি দিয়েছে ঢাকার রুশ দূতাবাস। সেখানে স্পষ্ট দেখা যায়, শেখ হাসিনার বিরুদ্ধে আনা অভিযোগ পুরোপুরি মিথ্যা। মজার বিষয় হল, একসময় এই প্রকল্পের ব্যয় এবং ঋণ নিয়ে কঠোর সমালোচনা করলেও বর্তমান বাস্তবতায় বিএনপি সরকার রূপপুর প্রকল্পের ওপরই সবচেয়ে বেশি ভরসা করছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে বিদ্যুৎ উৎপাদন সচল রাখা ছাড়া কোনো বিকল্প নেই। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে প্রথমবারের মতো হাইপারসনিক সেজ্জিল-2 ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনী। নৃত্যরত ক্ষেপণাস্ত্র নামে পরিচিতি পাওয়া সেজ্জিল ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে ১৩ গুণ বেশি গতিসম্পন্ন। গতকাল রোববার প্রথমবারের মতো এই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে এক প্রতিবেদনে নিশ্চিত করেছে ইরানের সরকারি টেলিভিশন চ্যানেল প্রেস টিভি। রোববার ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধের ১৬তম দিন পেরিয়েছে। নৃত্যরত ক্ষেপণাস্ত্র ছাড়াও সেজ্জিলের আরও দুটি নাম আছে, সাজ্জিল এবং আশুরা। এটি ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি করা একটি শক্তিশালী মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র, যা সর্বোচ্চ ২০০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ২ স্তরের এই ক্ষেপণাস্ত্র সর্বোচ্চ ৭০০ কেজি বিস্ফোরক বহন করতে পারে। সেজ্জিল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সময় তরল জ্বালানির পরিবর্তে সলিড জ্বালানি ব্যবহার করা হয় এবং এটির হাই অল্টিটিউড ম্যানুয়েভারিং সক্ষমতার জন্য একে নৃত্যরত ক্ষেপণাস্ত্র বা ড্যান্সিং মিসাইল বলা হয়। যুক্তরাষ্ট্রের থিঙ্ক ট্যাঙ্ক সংস্থা সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের তথ্য অনুসারে সেজ্জিল ক্ষেপণাস্ত্রের দৈর্ঘ্য ১৮ মিটার প্রায় ৫৫ ফুট, ব্যাস ১.২৫ মিটার প্রায় ৪.৫ ফুট এবং ওজন ১২,৬০০ কেজি। গত ৯০-এর দশকের সেজ্জিল ক্ষেপণাস্ত্র তৈরির কাজ শুরু করে ইরান। ২০০৮ সালে তা শেষ হয়। ওই বছরই প্রথমবারের মতো পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয় ক্ষেপণাস্ত্রটি। সেজ্জিলের দুটি সংস্করণ আছে, সেজ্জিল-1 এবং সেজ্জিল-2। প্রথমটি স্বল্প পাল্লার, দ্বিতীয়টি মাঝারি পাল্লার। গতকাল রোববার সেজ্জিল-2 নিক্ষেপ করেছে ইরান। ৪২টি জেলা পরিষদে দলীয় ব্যক্তিদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ার প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরোয়ার। রোববার ১৫ মার্চ এক বিবৃতিতে তিনি এ প্রতিবাদ জানান। বিবৃতিতে তিনি বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে দেশের ৪২টি জেলা পরিষদে দলীয় ব্যক্তিদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে। তার দাবি, এই সিদ্ধান্তের মাধ্যমে সরকার শুরুতেই জন আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নিয়েছে। মিয়া গোলাম পরোয়ার বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় স্থানীয় সরকার জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে পরিচালিত হওয়ায় স্বাভাবিক প্রক্রিয়া, কিন্তু প্রশাসক নিয়োগের মাধ্যমে সেই প্রক্রিয়াকে উপেক্ষা করে স্থানীয় সরকার ব্যবস্থাকে দলীয় ও আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। তিনি আরও বলেন, নির্বাচনের মাধ্যমে জনগণের মতামতের প্রতিফলন ঘটানোর পরিবর্তে নিয়োগ নির্ভর ব্যবস্থার দিকে যাওয়ার প্রবণতা গণতন্ত্রের জন্য অশনি সংকেত।
এ ধরনের সিদ্ধান্ত জনগণের ভোটাধিকার ও প্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থার ওপর সরাসরি আঘাত হানবে বলেও মন্তব্য করেন তিনি। বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, স্থানীয় সরকারকে শক্তিশালী করার কথা বলা হলেও বাস্তবে এ ধরনের পদক্ষেপ গণতন্ত্রকে দুর্বল করতে পারে। জনগণের ভোট ও মতামতকে উপেক্ষা করে প্রশাসক নিয়োগ দেশের গণতান্ত্রিক ধারা ও রাজনৈতিক সংস্কৃতিকে ক্ষতিগ্রস্ত করবে বলেও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে জনগণের প্রত্যাশা ছিল স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে গণতান্ত্রিক পদ্ধতিতে জনপ্রতিনিধি নির্বাচিত হবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকেও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ইতিবাচক ইঙ্গিত পাওয়া যাচ্ছিল বলে তিনি উল্লেখ করেন। মিয়া গোলাম পরোয়ার গাড়ি করেন, এমন পরিস্থিতিতে ৪২টি জেলা পরিষদে সরকার দলীয় ব্যক্তিদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত জন আকাঙ্ক্ষার বিপরীতে গেছে এবং এতে স্থানীয় সরকার নির্বাচন পিছিয়ে দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তিনি অবিলম্বে এ সিদ্ধান্ত বাতিল করে জেলা পরিষদে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে দায়িত্ব দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি স্থানীয় সরকার ব্যবস্থায় জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠার দাবিতে দেশবাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।